চোখ ছোট ছোট করে তাকালাম। মানে কাকে কি করেছিস তুই? তোর এক্স নিলয়ের সাথে দেখা হয়েছিল আজকে, এমনিতেই মাথা গরম ছিল, এই বেটা এসে আবার উল্টাপাল্টা কথা বলে, আরও মাথা গরম করে দিল, তাই একটু উত্তম মধ্যম দিয়েছি। কি? ও ও ও ঠিক আছে তো? হ্যাঁ, সবই ঠিক আছে, শুধু সামনের পাটি থেকে দুটো দাঁত পড়ে গেছে। আমার আশ্চর্য হবার সীমানা রইল না। আর কত আশ্চর্য হব আমি? রিক্ত আমাকে সান্ত্বনা দিয়ে বলল, আরে তুই এত আশ্চর্য হচ্ছিস কেন? ওর বাপের টাকা আছে, বিদেশ থেকে দাঁত এনে লাগিয়ে ফেলবে, ডোন্ট ওয়ারি। তুই আসলে কি দিয়ে তৈরি বলতো? বেচারা এমন বাজে অবস্থা করে বাড়িতে এসে বউকে বুকে নিয়ে শুয়ে আছিস। তাহলে কি ওকে কোলে নিয়ে আদর করব? ওই বাস্টার্ডের সাহস হয় কি করে তোকে নিয়ে বাজে কথা বলার? শুধু তো দাঁত ভেঙেছি, রাকিবরা না থাকলে পুরো ওকেই ভেঙে গুঁড়িয়ে দিতাম। একের পর এক শুকনো ঠোক গিলতে লাগলাম আমি। কি সাংঘাতিক ব্যাপার স্যাপার! সকাল সকাল নিলয়ের বাবা মা নিলয়কে নিয়ে ফুপিদের ফ্ল্যাটে এসে হাজির। আমি ফুপির সাথে রান্না করে সকালের নাস্তা রেডি করছিলাম। নিলয়ের বাবা মায়ের ছোকরুটের রূপ দেখে তাজ্জব বনে গেলাম। ফুপি সন্দেহ নিয়ে দাঁড়িয়ে থাকলেও আমি বুঝে গেছি ওদের এখানে আসার কারণ। নিলয়ের হাতে পায়ে মুখে ব্যান্ডেজ। নিলয়ের মা এসে চেঁচাতে শুরু করলেন, কোথায় এই বাড়ির বদমাস ছেলেটা কোথায়? নিলয়ের মা চিৎকার শুনে ফুপু দ্রুত রান্নাঘর থেকে বেরোলো। ঘরে ভিতর ফুপাও ছিল, অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ড্রয়িং রুমে চেঁচামেচির শব্দ শুনে তিনিও ছুটে আসলেন। আমি ভয় কাঁপছি। নিলয়ের বাবারা বিত্তশালী লোক, যদি কোনো গেস্ট সহজে করে দেয় সহজে ছুটা মুশকিল। ফুপাকে দেখে নিলয়ের মায়ের পাশাপাশি এবার নিলয়ের বাবাও চেঁচামেচি শুরু করলেন। এই যে বেআই সাহেব, আপনার ছেলের সমস্যা কি? আমার ভদ্র ছেলেটাকে এভাবে মারতে মারতে আধমরা করে ফেলেছে কেন? রাস্তাঘাটে কি ছেলেকে মারামারি করতে পাঠান? ফুপা নিলয়কে দেখে বিস্মিত কণ্ঠে বললেন। তোকে এভাবে রিক্ত মেরেছে? এবার নিলয়ের মা চেঁচিয়ে উঠলেন, নয়তো কি, আমার ভোলা ভালা সহজ সরল ছেলেটা রাস্তায় একা পেয়ে যেভাবে পেরেছে সেভাবেই মেরেছে। মারতে মারতে দুটো দাঁত ফেলে দিয়েছে। ওই ছেলে মানুষ না, জানোয়ার। সিক্তকে জানোয়ার বলায় ফুপি ফুঁসে উঠল। ভদ্রভাবে কথা বলুন বেআইন। এমনি এমনি আমার ছেলে আপনার ছেলেকে কেন মারবে? সে নিশ্চয়ই কোনো অন্যায় করেছে। ছেলের হয়ে সাফাই গাইবেন বলে দিচ্ছি। কথায় কথায় লেগে গেল তুমুল ঝগড়া। নিলয়ের মা এমনিতেই ঝগড়ুটে মহিলা, এমনভাবে ফুপির সাথে তর্ক করছে, পরে না ফুপির গায়ে হাত তুলে। ফুপায়ের নিলয়ের বাবা কখন থেকে ওদের ঝগড়া থামানোর জন্য বলছে, কিন্তু কে শুনে কার কথা? আমি এক কোণে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছি। আমার পাশেই যায় সে নিলয়ের মাকে এইভাবে ফুপির সাথে ঝগড়া লাগতে দেখে বারবার প্রতিবাদ করতে চাইছে। আমি ওর হাত ধরে আটকে রেখেছি। রুমে বেঘুরে ঘুমাচ্ছে রিক্ত। বাইরে থেকে এত সরগম শুনে সে ঘুম থেকে উঠে আসলো। গম্ভীর স্বরে বলল, কি হয়েছে? এত চেঁচামেচি কেন বাড়িতে? রিক্তকে দেখে নিলয়ের মা তেলে বেগুনে জ্বলে উঠল। ফুপিকে রেখে ভদ্রমহিলা এখন রিক্তর দিকে তেড়ে গেল। এই ছেলে, আমার ছেলেকে এভাবে মেরেছিস কেন? রিক্তর নির্লিপ্ত স্বর, আপনার ছেলে যে খুব সাধু, এর জন্য। হ্যাঁ, সাধুই তো। তোকে কি করেছে আমার ছেলে? তুই কেন মেরে আমার ছেলের দুটো দাঁত ফেলে দিবি? সে আমার ওয়াইফকে নিয়ে বাজে কথা বলেছে। ওহ, তাহলে সব কিছু ওই কালনাগিনীর জন্য? ওই কালনাগিনীর জন্য আগেও আমার ছেলে মার খেয়েছে। ওকে তো আমি... নিলয়ের মা এতটুকু বলে আবার আমার দিকে তেড়ে আসতে নিলে রিক্ত ঘর কাঁপিয়ে হুঙ্কার ছাড়ল, খবরদার, ওর দিকে এক পা এগিয়েছেন তো আপনার পায়ের জায়গায় থাকবে না। রিক্তর হুঙ্কার শুনে নিলয়ের মায়ের সাথে সাথে নিলয়ের বাবাও কেঁপে উঠল। বাড়ির মেন দরজায় এতক্ষণ আশেপাশে ফ্ল্যাটের মানুষজন ভিড় জমিয়েছে। নিলয়ের বাবা ফুপাকে এটা সেটা বলে কথা শোনাচ্ছে। ওরা নাকি কাল রাতেই পুলিশ কেস করতো, কেবল আত্মীয় বলে ছেড়ে দিয়েছে। ফুপাকে এত হুমকি ধুমকি দিয়ে কথা বলছে বলে রিক্ত আরো রেগে গেল। নিলয়ের বাবাকে কিছু বলতে যাবে, কিন্তু ফুপার জন্য পারল না। ঘটনা বেশি বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে বিধায় রিক্ত নিলয়ের দিকে চোখ লাল করে তাকালো। হুঁশিয়ারি কণ্ঠে বলল, তুই যদি এই মুহূর্তে তোর বাবাকে নিয়ে এখান থেকে না যাস, আই শেয়ার, আমি তোর সব লিঙ্ক ভাইরাল করে দিব। নিলয়কে দেখা গেল প্রচুর ভয় পেতে। সে অটোমেটিক ঘামতে লাগলো। এক প্রকার হাতে পায়ে ধরে সে তার বাবা মাকে এখান থেকে নিয়ে চলে গেল। নিলয়ের বাবা মা চলে যেতেই ফুপা গিয়ে ঘরের মেন দরজা বন্ধ করে দিল। প্রচন্ড ক্ষেপে রিক্ত দিকে তেড়ে এসে জিজ্ঞেস করলো, তুই কি আমাদের বাড়ি ঘরে থাকতে দিবি না? তোর জন্য কি রাস্তাঘাটেও বের হতে পারবো না? এই ছেলেকে এমনভাবে মেরেছিস কেন? ছোট আছিস এখনো যে তোর জন্য বাড়িতে নালিশ আসে? রিক্ত কোনো কথাই বলছে না। ফুপা বেশ কিছুক্ষণ রিক্তর উপর চেঁচামেচি করে বাড়ি থেকে বের হয়ে গেলেন। ফুপার মুখের উপর রিক্তকে একটা কথা বলতেও দেখা গেল না। সে চুপচাপ ফুপা যা বলছে শুনে গেল। ফুপা চলে যেতেই
ফুপিকে বকাবকি করতে শোনা গেল, কিন্তু রিক্ত ফুপির কথা কানে না তুলে ঘরে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল। এবার ফুপিও রেগে মেগে অন্য ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে আছে। আমি আর জয় দর্শকের মতো ওদের কাহিনী দেখেই গেলাম। সকালে নাস্তাটা আর কারোরই হলো না। বেশ কিছুদিন চলে গেল। ওই দিনের পর আশেপাশের মানুষের সাথে দেখা হওয়াও যেন দায় হয়ে পড়েছে। শপিংয়ে বের হয়েছিলাম আজকে ফুপির সাথে। ফেরার পথে কিছু মানুষ আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল, মনে হচ্ছিল আমি কোনো মঙ্গল গ্রহের প্রাণী। কয়েকজন মহিলা তো ফুপিকে উদ্দেশ্য করে বলেই ফেললো, এর মতো এমন মেয়েকে কেন ছেলের বউ করেছে? নাকি ভাইয়ের মেয়ে বলে নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে দোষ ঢাকতে চাইছে? কেউ কেউ তো আবার ওই দিনে নিলয়ের বাড়িতে আসা নিয়েও কথা তুলেছে। ফুপি শুধু কোনো মতে কথাগুলো এড়িয়ে আমার হাত টেনে বাড়িতে এসেছে। কিন্তু যতই এড়িয়ে চলে আসুক না কেন, কথাগুলো আমার মনে দাগ কেটেছে। বাড়িতে এসে আড়ালে মুখ লুকিয়ে প্রচুর কেটেছি। মানুষের কথার আঘাত বড্ড তিক্ত, সহ্য করার মতো না। প্রায় এসব মানুষের নানান ধরনের কথা শুনতে হয় আমাকে। বাবা চাচাদের নাম ডাক থাকলেও মেয়ে বলে কেউ কথা শোনাতে পিছু পা হয় না। সবচেয়ে বেশি কথা শুনতে হয় বিয়ের দিন পালিয়ে যাওয়া নিয়ে। এতদিন বাদে এসে আমি মানুষকে এটা বোঝাতে পারিনি যে আমি পালিয়ে যাইনি। আজ যেন রিক্তর উপর রাগটা আমার আরও বেড়ে গেল। না, সে আমার সাথে এমনটা করতো আর না মানুষ আমাকে এতগুলো কটূক্তি শোনাতো। প্রায় বিকেল থেকে নিজেকে ঘরবন্দি রেখে রাত 11টার দিকে ঘরে দরজা খুললাম। এর মাঝে ফুপু এসে দেখে গেছে বহুবার, অনেক বোঝানোর ট্রাই করেছে, কিন্তু আমি আমার মতোই ছিলাম। খাদ্যে খাদ্যে চোখ মুখ ফুলিয়ে ফেলেছি, তাই একেবারে সাহস নিয়েই বেরিয়েছে যেন মুখের ফোলা ভাবটা কিছুটা কমে। তবুও নাক আর চোখ অনেকটাই লালচে হয়ে গেছে। আমার দরজা খোলার শব্দ হয়তো ফুপির কানে গেল। অনেকে দেখা গেল সাথে সাথেই খাবার টেবিলে ছুটে রুমে আসতে। আমি খাবো না বলার আগেই ফুপু চোখ রাঙিয়ে দিল এক ধমক। একদম অনীহা দেখাবি না। সারাদিন ধরে কিছু খাসনি, রিক্ত জানতে পারলে আস্ত রাখবে না। আমি অসহায় চোখে তাকিয়ে বললাম, খেতে একদমই রুচি হচ্ছে না ফুপু। ফুপি মাথায় হাত বুলিয়ে বলল, আমি খাইয়ে দিচ্ছি মা, এসব মানুষের কথা কানে তুলতে নেই। তুই একবেলা না খেয়ে থাকলে ওরা এসে তোকে খাবার দিয়ে যাবে না। তুই ওদের কথায় ভাঙতে ভাঙতে নিঃস্ব হয়ে গেলেও ওদের কিচ্ছু যায় আসবে না। ওরা তো খুঁটিয়ে খুঁটিয়ে তোর কোনো দোষ না থাকলেও সেটা বের করতে ব্যস্ত হয়ে পড়বে। ফুপির কথাই আমি আবারও ফুপিয়ে কাঁদতে লাগলাম। নাক টেনে বললাম, ওরা সবসময় আমাকে এইভাবে কেন কথা শোনে ফুপি? ওদের জন্য আমি বাড়ি থেকে বেরো হতে পারি না, কলেজেও যেতে পারি না। ফুপি নিরুপায় কণ্ঠে বলল, কি আর করা যাবে বল, আমরা তো আর ওদের মুখ বেঁধে রাখতে পারি না। পাড়া প্রতিবেশীরা কিছুদিন এই রকমই করবে, আস্তে আস্তে নিজে থেকেই চুপ হয়ে যাবে। এখন হাঁ কর, একটু খেয়ে নে। রাত কয়টা বাজে খেয়াল আছে? আমি অল্প কিছুটা খেয়ে ফুপিকে জিজ্ঞেস করলাম, তুমি খেয়েছো? ফুপি বলল, না, তোর ফুপার সাথে খাবো এখন। ঠিক আছে, যাও গিয়ে খেয়ে নাও, আমি আর খাবো না। তা খাবি কেন? বেশি খেলে ক্ষতি হয়ে যাবে না? আমি মৃদু হাসলাম। ফুপি ভাতের প্লেটটা নিয়ে দাঁড়িয়ে বলল, আমার ঘর থেকে জামাগুলো এনে পরে দেখ, গায়ে ঠিকঠাক মতন ফিট হয় কিনা। নিজে পছন্দ করে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কিনলি, অথচ বাড়িতে এসে সেই যে মন খারাপ করে দরজা আটকে বসে রইলি। বেচারা কাপড়গুলো তোকে মিস করছিল, বারবার বলছিল আমাদের মালিক কোথায়, আমাদের এখনো তার ঘরে নিয়ে যাচ্ছে না কেন। ফুপির বলার কথার ধরন দেখে এবার আমি শব্দ করে হেসে দিলাম। মূলত আমার মন খারাপ ভালো করার জন্যই ফুপি কথাগুলো বলল। ফুপির ঘর থেকে শপিং ব্যাগগুলো এনে ড্রেসগুলো মেলে মেলে দেখতে লাগলাম। এগুলো দেখে আমার মন অনেকটাই ভালো হয়ে গেল। প্রতিটা ড্রেসই আমি নিজে পছন্দ করে কিনেছি। ধরতে গেলে ফুপি জোর করে আমাকে শপিং করাতে নিয়ে গেছিল। টুকিটাকি সংসারে কিছু জিনিস আর আমাদের শাশুড়ি বৌমার জন্য কিছু শপিং করেছি আজকে। বেশিরভাগ ড্রেসই আমার জন্য কেনা, প্রায় আমাকে বাসায় শাড়ি পরতে হয়, তাই ফুপির পছন্দে বেশ কয়েকটা শাড়িও কিনতে হয়েছে আমাকে। এর মধ্যে একটা শাড়ি আমার অত্যধিক পছন্দ হয়েছে, হালকা গোলাপি রঙের মসৃণ শাড়িটা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়িটা গায়ে মেলে ধরতেই আমার ঠোঁটে প্রাণবন্ত একটা হাসি ফুটে উঠল। ইচ্ছে করলো শাড়িটা এখনই একবার পরে দেখতে। আমি এবার মনের ইচ্ছে অপূর্ণ রাখি না। দ্রুত বিছানার উপর রেখে সব ড্রেসগুলো গুছিয়ে আলমারিতে রেখে চটপট শাড়িটা পরে ফেললাম। ভেজা চুলগুলো আঁচড়ে পিঠ জুড়ে ছড়িয়ে দিলাম। চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে আয়নায় দিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। না, অতটাও মন্দ লাগছে না। গলায় স্বর্ণের চেন, হাতের চুড়িগুলোর জন্য পারফেক্ট, একদম নতুন বউ লাগছে। নাকফুলটাও ঠিকঠাক মতো ম্যাচ করে গেছে। কাদার ফলে নাকের লাল আভাটা এখনো যায়নি, প্লাশনের মতো লাগছে।